আজ তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি। টার্মটা দেখেই বুঝতে পেরেছো যে ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি যেটা ম্যাক্সওয়েল ডিরাইভ করেছিল সেটাই আমরা ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। সবার আগে আমাদের জানা উচিত ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটিটা কি। অ্যাকচুয়ালি সাপোজ ওই কনসিডার আমরা একটা কন্টেনার কনসিডার করি। এই কন্টেনারে লার্জ নাম্বার অফ মলিকিউল আছে এবং প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা ভেলোসিটি আছে। সাপোজ একটা মলিকিউল নিলাম, এই মলিকিউল, এর ভেলোসিটি ধরে নিলাম c1। আর এরকম অনেক অনেক মলিকিউল আছে, বি মলিকিউলের ভেলোসিটি c2। এইরকম সব এই কন্টেনারের মধ্যে যতগুলো মলিকিউল আছে তার যদি আমরা ভেলোসিটি কার্ভ করি, ধরলাম এদিকে ভেলোসিটি রাখলাম, ভেলোসিটি অফ মলিকিউল, ভেলোসিটি অফ মলিকিউল ধরে নিলাম, সি ডিনোট করলাম এবং এখানে নাম্বার অফ মলিকিউলস ধরলাম এবং সবগুলো মলিকিউলের ভেলোসিটি নিয়ে যদি আমরা একটা কার্ভ ড্র করি, মানে একটা কার্ভ, এটাকেই বলা হয় ডিস্ট্রিবিউশন কার্ভ। এই কার্ভটাকে, এই যে কার্ভটাকে বলছি ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি। তার মানে বুঝতেই পারছো, এই কার্ভে ধরলাম সি বিন্দুতে একটা ধরে নিলাম পয়েন্ট সি। এই কার্ভে যদি আমি ড্র করি এখানে, এই এটা ইন্ডিকেট করছে, এই যে হাইট ইন্ডিকেট করছে নাম্বার অফ মলিকিউল যেটার ভেলোসিটি, এই এখানে সাপোজ নাম্বার অফ মলিকিউল ধরে নিলাম n1। তার মানে n1 নাম্বার অফ মলিকিউলের ভেলোসিটি হচ্ছে সি। এইরকম করে করে কার্ভ ড্র করা হয়, এটাকেই বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি। আশা করি ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটিটা মানে টার্মটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি ডিরাইভ করার আগে আমাদের কিছু টার্ম জেনে রাখা দরকার, যাতে পরবর্তীকালে এই টার্মগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ করবো। তার মধ্যে এক নম্বর হচ্ছে, একটা ফার্স্ট টার্ম ধরে নিলাম probability of molecules, means probability of the molecules velocity between u and u plus du। ধরে নিলাম u and du দিয়েই বললাম, তাহলে ওটাকে কিভাবে এক্সপ্রেস করব। সাপোজ টোটাল নাম্বার অফ মলিকিউলস এই কন্টেনারে ধরে নিলাম, টোটাল নাম্বার অফ মলিকিউলস ইজ ইকুয়াল টু হচ্ছে n। তাহলে এই কার্ভ অনুযায়ী কোনো একটা পয়েন্টে নিলাম, দিস ইজ পয়েন্ট হচ্ছে u and u plus du, মানে u থেকে du একটা খুব মাইনর ডিস্টেন্স ধরে নিলাম, দিস ইজ দ্য u plus du, দিস ইজ পয়েন্ট। তার মানে এই কার্ভে এই মধ্যে যে টোটাল নাম্বার অফ মলিকিউলস ধরে নিলাম, কতগুলো মলিকিউল আছে এর মধ্যে মলিকিউল ধরে নিলাম dnu। তাহলে এখান থেকে বলতে, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ দ্য মলিকিউলস বিটুইন u and u plus du, তাহলে ওটা কি হবে বলো তো, ইজ ইকুয়াল টু, তাহলে টোটাল মানে ওই u and u plus du এর মধ্যে কতগুলো মলিকিউল আছে, dnu নাম্বার অফ মলিকিউল আছে, বাই টোটাল নাম্বার অফ মলিকিউল। টোটাল নাম্বার অফ মলিকিউলদের যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো প্রবাবিলিটি অফ দ্য মলিকিউল ভেলোসিটি বিটুইন ইউ অ্যান্ড ইউ প্লাস ডিউ। এটা একটা টার্ম শিখলাম। আর সেখানে আরেকটা টার্ম শিখবো, সেটা হচ্ছে পয়েন্ট ডেন্সিটি। এখানে এই যে পয়েন্ট ডেন্সিটি হচ্ছে ইন টার্মস ইনটু ভেলোসিটি।
আমরা ধরে নিলাম ইউ বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি কত। তাহলে এটাকে আমরা লিখি the point density at point u। কি হবে বলো? এটা মানে ইউ বিন্দুতে কতগুলো নাম্বার অফ মলিকিউলস, এটাকে কিভাবে বুঝবো? এটাকে বোঝার জন্য আমরা একটা ছোট ইউ থেকে ইউ প্লাস ডিউ এর মধ্যে একটা ছোট্ট গ্যাপ, যেটা হচ্ছে ডিউ গ্যাপ, মানে ডিউ ভেলোসিটি মানে ইনক্রিজ করলাম। এর মধ্যে ইউ থেকে ইউ প্লাস ডিউ এর মধ্যে কতগুলো নাম্বার অফ মলিকিউল আছে? ডিএনইউ নাম্বার অফ মলিকিউল আছে। এর সাথে আমরা যেহেতু কত কতটা অ্যামাউন্ট ভেলোসিটি ইনক্রিজ করলাম, ডিউ অ্যামাউন্টের ভেলোসিটি ইনক্রিজ করছে, তার মানে ডিএনইউ বাই ডিউ, সেই এক্সট্রা ভেলোসিটি যেটা ইনক্রিজ করেছে সেটাকে যদি ভাগ করে দিলেই তাহলে আমরা পাচ্ছি এই পয়েন্টের জন্য, ইউ পয়েন্টের জন্য পয়েন্ট ডেনসিটি। আশা করি এই দুটো টার্ম ক্লিয়ার, কারণ এই দুটো টার্ম কিন্তু ইউজ করব। এবার আমরা ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি যে ইকুয়েশন, ওটা এবার আমরা ডিরাইভ করব। অ্যাজ ইউজুয়াল একটা কন্টেনার ড্র করি। এই কন্টেনার টোটাল নাম্বার অফ মলিকিউলস ধরে নিলাম, টোটাল নাম্বার অফ মলিকিউলস n ধরে নিলাম। এইবার আমরা বলি the number of molecules having velocity u and u plus du is, ধরে নিলাম dnu number of molecules আছে having velocity between u and u plus du। এই যে dnu number of molecules, এটা কিসের উপর ডিপেন্ড করবে? ভেলোসিটি অ্যাট দ্য কত ইউ ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, কারণ এখানে আমরা একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন মানে কিসের উপর? নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন, বিটুইন টার্মটা আছে বিটুইন ইউ অ্যান্ড ইউ প্লাস ডিউ। সুতরাং অবশ্যই ভেলোসিটি একটা ফাংশনের উপর ডিপেন্ড করবে, একটা ফাংশন অফ ভেলোসিটি, ফাংশন অফ ইউ। ও সবার আগে টোটাল নাম্বার অফ মলিকিউলস কন্টেনার, সেটার উপরও ডিপেন্ড করবে, কারণ যদি নাম্বার অফ মলিকিউলস কন্টেনারের মধ্যে টোটাল নাম্বার মলিকিউলস চেঞ্জ হলে ডিএনইউ ভ্যালুটা চেঞ্জ হতে পারে। সুতরাং টোটাল নাম্বার অফ মলিকিউলস ইন কন্টেনারের উপর অবশ্যই ডিপেন্ড করবে। ফাংশন অফ ইউ মানে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির একটা ফাংশনের উপর অবশ্যই ডিপেন্ড করবে দ্য নাম্বার অফ মলিকিউলস, কারণ এই ভেলোসিটি চেঞ্জের সাথে সাথে এই যে নাম্বার অফ মলিকিউলস যে হ্যাভিং ভেলোসিটি বিটুইন মানে সেটাও চেঞ্জ হবে। অ্যান্ড ইউ মানে প্লাস ডিউ মানে এই যে যে পরিমাণ ভেলোসিটিটা, যে মাইনিউট অ্যামাউন্ট ভেলোসিটি, যে ডিউ ভেলোসিটি ইনক্রিজ করেছি সেটার উপরও ডিপেন্ড করবে। তার মানে এটা পেলাম ইনসার্ট এন ইন্টু ফাংশন অফ ইউ ইন্টু ডিউ। এতটা ক্লিয়ার? এই ফাংশন অফ ইউটাই আমাদেরকে বের করতে হবে, যেটা ইন্ডিকেট করবে ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি। তার আগে আমরা বুঝি এই যে ফাংশন অফ ইউটা, এখান থেকে আগে প্রবাবিলিটি লিখে নিই। প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটি ইজ, একটু আগেই বললাম, ডিএনইউ বাই এন প্রবাবিলিটি সমান ফাংশন অফ ইউ অ্যান্ড ডিউ। Probability of getting molecules between u and u plus du is fu function of u and du। এইবার কন্টেনারে ফিরে যাই। কন্টেনারের নাম্বার অফ মলিকিউলস আমরা একটা ডাইরেকশনই কনসিডার করছি, এক্স ডাইরেকশন, এবং একটা মলিকিউল নিয়ে নিলাম, তারপরে একটা মলিকিউল ধরে নিলাম এ, এই এক্স ডাইরেকশনের মলিকুলার ভেলোসিটি ধরে নিলাম সি। সুতরাং এবং কন্টেনারের মধ্যে যে যতগুলো মলিকিউল আছে তারা পরস্পরের সাথে ইকুইলিব্রিয়ামে আছে। এটা আমরা অলরেডি অ্যাজিউম করে নিয়েছি। ডিস্ট্রিবিউশনটা ডিরাইভ করার আগে আমরা কিন্তু এটা অ্যাজিউম করে নিয়েছি যে মলিকিউলগুলো পরস্পরে ইকুইলিব্রিয়ামে আছে।
তাহলে এই যে মলিকুলটা ভেলোসিটি ধরে নিলাম c, অবশ্যই কিছু মলিকুল থাকবে যার ডাইরেকশন অপোজিট অফ দ্য এক্স ডাইরেকশন, ধরে নিলাম মাইনাস সি ডাইরেকশনেও কিছু মলিকুল থাকবে, সেটা সাপোজ ধরলাম বি। তবেই তো সিস্টেমটা একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো দেখি, দ্য নাম্বার অফ মলিকিউলস having velocity between u and u plus du is equal to the number of molecules having velocity between minus u and minus u plus du। এটা অবশ্যই ব্র্যাকেটে, এটা বলা যায় কিনা বলো তো, কারণ এটা যদি না হয় সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে না। তার মানে যতগুলো নাম্বার অফ মলিকুলস পজিটিভ ডাইরেকশন, মানে পজিটিভ ভেলোসিটি ডাইরেকশন থাকবে, ততগুলো নাম্বার অফ মলিকুলস নেগেটিভ ডাইরেকশনে থাকবে। এবং এটা আরো প্রিসাইজলি বলা যেতে পারে, দ্য নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন u and u plus du is equal to the number of molecules having velocity between minus u and minus u plus du, মাইনাস ডাইরেকশনে। এটা বলা যাবে, এটা এটা বোঝা যাচ্ছে তো। এটা যদি বোঝা যায় তাহলে এবার আমরা বলতে পারি তাহলে এই যে প্রবাবিলিটি। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে নাম্বার অফ মলিকুলসটা, এই যে ভেলোসিটি বিটুইন u and u মাইনাস u and মাইনাস u প্লাস ডিউ ডাইরেকশনে, দ্য নাম্বার অফ মলিকুলস কিন্তু বোথ ডাইরেকশনে অলওয়েজ পজিটিভ ভ্যালু, এটা কখনোই নেগেটিভ ভ্যালু হতে পারে না, অলওয়েজ পজিটিভ ভ্যালু, এটা মাথায় রাখবে। তার মানে দ্য প্রবাবিলিটি, এটাও বলতে হবে দ্য প্রবাবিলিটি অফ গেটিং মলিকুলস বিটুইন u and u plus du is equal to the probability of getting molecules having velocity between minus u and minus u plus du, মানে দুটো ক্ষেত্রে probability is equal হতে পারে। এবং এই সেক্ষেত্রে এবার বলো তো দেখি, সেক্ষেত্রে এই dnu by n যে probability, এই যে ফাংশন অফ u যে du লিখেছি, এটা অ্যাকচুয়ালি কি ইউর উপর ডিপেন্ডেন্ট হবে আর ইউ স্কোয়ার টার্মের উপর ডিপেন্ডেন্ট হবে? বেসিক্যালি এটা ইউ স্কোয়ার টার্মের উপর ডিপেন্ডেন্ট হবে, ইউর উপর ডিপেন্ডেন্ট নয়। কেন? যদি যদি ধরে নিলাম সাপোজ ইউর উপর ডিপেন্ডেন্ট হতো, ধরে নিলাম ইফ ইট ইজ, ইফ প্রবাবিলিটিস, এই যে প্রবাবিলিটি ধরে নিলাম পি, ধরে নিলাম সাপোজ পি ফাংশন উপর ইউর উপর ডিপেন্ডেন্ট হতো, যদি ধরে নিতাম, তাহলে এই নেগেটিভ ডাইরেকশনের ক্ষেত্রে কি হবে? এফ মাইনাস ইউ এর ক্ষেত্রে এটা তো নেগেটিভ হবে, নেগেটিভ ভ্যালু হবে, তাহলে তখন প্রবাবিলিটি নেগেটিভ হয়ে যাবে, probability is negative which is impossible। তার মানে কি, তার মানে এই ফাংশন অফ এটা অবশ্যই which is impossible, তো তার মানে ফাংশন অফ ইউ স্কোয়ার উপর ডিপেন্ডেন্ট, কারণ যদি সেটা যদি এফ ইউ স্কোয়ার লিখি, সাপোজ এফ ইউ স্কোয়ারে যদি এটা ডিপেন্ডেন্ট হতো টার্মটা, তাহলে এটা আমরা যদি মাইনাসে করতাম, এফ মাইনাস ইউর হোল স্কোয়ার যদি এর ফাংশন হতো, তাহলে এটা কি হতো, মাইনাস মাইনাস ইউর হোল স্কোয়ার, মানে এটা তো অলওয়েজ পজিটিভ হয়ে যাবে না, তখন ফাংশনটা অলওয়েজ পজিটিভ, অলওয়েজ পজিটিভ। সুতরাং আমরা বলতে পারি, এটা ক্লিয়ার, যে probability of getting molecules মানে dnu by n is equal to function of u square
ইন্টু ডিইউ। এতটা ক্লিয়ার? এইবার আমরা এখানে দুটো ডাইরেকশন ধরবো, এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশন। এটাকে ধরে নিলাম এক্স ডাইরেকশনে প্রবাবিলিটি, ধরে নিলাম দ্য প্রবাবিলিটি ইন এক্স ডাইরেকশন। সিমিলারলি ইন ওয়াই ডাইরেকশনে ধরি প্রবাবিলিটি ইন ওয়াই ডাইরেকশন, এবং সেক্ষেত্রে ধরে নিলাম ওয়াই ডাইরেকশনের ক্ষেত্রে ধরে নিলাম তার নাম্বার অফ মলিকিউলস, ওয়াই ডাইরেকশনে এইভাবে লিখতে পারি হ্যাভিং ভেলোসিটি, ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি ধরে নিলাম, এক্স ডাইরেকশনের ভেলোসিটি ইউ ধরে নিলাম, ওয়াই ডাইরেকশন এটা এক্স ডাইরেকশন ইউ ধরে নিলাম, ওয়াই ডাইরেকশনের ভেলোসিটি ধরে নিলাম ভি, জেড ডাইরেকশন ধরে নিলাম ডব্লিউ। তাহলে দ্য নাম্বার মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি between v and v plus dv কত? একই সিমিলারলি ডিএনভি, এখান থেকে প্রবাবিলিটি কি হবে ডিএনভি বাই এন, একইভাবে জেড ডাইরেকশন, ফর জেড ডাইরেকশন একইভাবে ওটা বলতে পারি the number of molecules having velocity between w and w plus dw ক্ষেত্রে কি হবে, ধরে নিলাম dnw n into function of w for dw, কি হবে dnw by n, সব in terms of probability তে সব লিখে নিলাম। এইবার একটা জিনিস মাথায় রাখবে, প্রবাবিলিটির নেচারটা কি বলতো? এখানে যে প্রবাবিলিটি, এখানে হেয়ার কিন্তু প্রবাবিলিটি ইজ মাল্টিপ্লিকেটিভ ইন নেচার। তাহলে আমরা এবার যদি আমরা এখানে যদি কনসিডার করি the number of molecules, আচ্ছা এখানে এটা জিনিসটা বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু বোথ এক্স এবং ওয়াই ডাইরেকশন দুটোই কনসিডার করছি, আগেরগুলোতে শুধু আলাদা মানে সেপারেটলি এক্স ডাইরেকশন ওয়াই ডাইরেকশন জেড ডাইরেকশন কনসিডার করেছি, এখানে বোথ এক্স এন্ড ওয়াই ডাইরেকশন দুটোই কনসিডার করছি। তার মানে দ্য নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি simultaneously between u and u plus du and v and v plus dv, দুটো ডাইরেকশন একসাথে কনসিডার করলে এবং সেটাকে ধরে নিলাম কি dn uv, সেক্ষেত্রে কি হবে প্রবাবিলিটি, তারপর এখানে দ্য প্রবাবিলিটি the probability of number of molecules having velocity simultaneously between u and u plus du and v plus dv কি হবে probability হবে dn uv by কি হবে total number of molecules, probability যেহেতু, তাহলে এটা কিসে কি হবে
মাল্টিপ্লিকেটিভ ইন নেচার, তার মানে প্রবাবিলিটি অফ ইউ ডাইরেকশনের সাথে কি আসছিল, ডিএন ইউ বাই এন, এদের মানে ইউ ডাইরেকশন মানে এক্স ডাইরেকশনের প্রবাবিলিটির সাথে ভি ডাইরেকশনের প্রবাবিলিটি গুণ হবে। তার মানে কি হবে, এফ ইউ স্কোয়ার ডিউ ইন্টু এফ ভি স্কোয়ার ডিভি সমান এটা কি হবে, এফ ইউ স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার ডিউ ইন্টু ডিভি। এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এটা সিমিলারলি যদি আমরা তিনটে ডাইরেকশনই একসাথে কনসিডার করি, এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড জেড ডাইরেকশন, সেক্ষেত্রে কি হবে প্রবাবিলিটি, সেক্ষেত্রে প্রবাবিলিটি কি হবে, সেক্ষেত্রে প্রবাবিলিটি হবে একসাথেই লিখে দিয়েছি প্রবাবিলিটি ডিএন ইউ ভি ডব্লিউ। আমরা তিনটে ডাইরেকশন যদি কনসিডার করি সেক্ষেত্রে তিনটেরই গুণফল, এটা বলতে পারি। তার মানে এটা কি আসছে, ভি স্কোয়ার ডিউ, এখান থেকে আসছে এটা ভি স্কোয়ার ডিভি ইন্টু এফ ডব্লিউ স্কোয়ার ডি ডব্লিউ। তারপরে আমরা বলতে পারছি ফাইনাল যেটা লিখতে পারছি এফ ইউ স্কোয়ার এফ ভি স্কোয়ার এফ ডব্লিউ স্কোয়ার ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডি ডব্লিউ। এটা হচ্ছে থ্রি ডাইমেনশন, ফর থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে। এই যে আগেরটা বের করলে এটা বেসিক্যালি টু ডাইমেনশন। টু ডাইমেনশন শর্টে লিখছি, এতটা ক্লিয়ার। এরপর কিন্তু আরো ডিটেলসে যাব। অ্যাকচুয়ালি আমাদের এখন আমরা টু ডাইমেনশন কনসিডার করছি, আমাদের মেন টার্গেট কিন্তু এই যে এ ফাংশন অফ ইউজ করে, এই যে ফাংশনটা কি সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা বের করার জন্যই আমাদেরকে এই যে টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন এগুলো মানে যে ক্যালকুলেশন করছি। আমাদের এখন টু ডাইমেনশন থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভিউ স্কোয়ার বা ভি স্কোয়ার ভ্যালু ডিরাইভ করে মানে ফাংশনটা কি সেটা আমরা বের করে নিতে পারবো। দেখা যাক, আগে এর যে লিখলাম ডিএন ইউ বাই এন সমান এফ ইউ স্কোয়ার এফ ভি স্কোয়ার ডিউ বাই ডি, এটা যদি আমরা প্লট টু ডাইমেনশনাল একটা প্লট করি ইউ বাই ভি, সেটা কি ইন্ডিকেট করে একবার দেখে নিই। প্লটটা খুব ইম্পর্টেন্ট, একটু বোঝার চেষ্টা করো। এটা এক্স ডাইরেকশনে ভ্যালু ধরে নিচ্ছি আর এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন ধরছি। এক্স ডাইরেকশনে কোনো একটা বিন্দু ভেলোসিটি ধরে নিলাম ইউ, এবং ইউ থেকে একটা আরেকটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা হচ্ছে ইউ প্লাস ডি। সিমিলারলি এই পয়েন্টটাকে এখানে একটা পয়েন্ট নিলাম ভি, সিমিলারলি আরেকটা পয়েন্ট নিয়ে নিলাম ভি প্লাস ডি। আমরা যদি এটা প্লটটাকে যদি উপরে সোজা টানি, স্ট্রেটটা হলো না। এই পয়েন্টটা কি বোঝাচ্ছে, এই যে লাল পয়েন্টটা, বেসিক্যালি পয়েন্ট হচ্ছে ইউ কমা ভি, আর তার মধ্যে এই গ্যাপটা হচ্ছে ডিউ, এদিকে গ্যাপটা হচ্ছে ডিভি। এই যে এরিয়াটা, এই এরিয়াটা কত বলো তো, এই এরিয়াটাই বেসিক্যালি ডিউ ইন্টু ডিভি, তাই তো। আচ্ছা, এই যে পয়েন্ট বের করলাম যে ইউ কমা ভি, এই বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি কত হবে বলো তো।
এখান থেকে পয়েন্ট ডেনসিটি কত হতে পারে বলতো? ফাংশন কি জানি, ফাংশন হচ্ছে ডিএন ইউভি। এই ডিএন যে ইউভিটা নাম্বার অফ মলিকুলস কিসে সাইমেন্টেনিয়াসলি এই যে এরিয়াটা করছে এর মধ্যে যতগুলো নাম্বার অফ মলিকুল ইন্ডিকেট করছে সেটাই তো ডিএনএ ইউভি। বাই এই যে এরিয়াতে ভাগ করলে এই ইউ কমা ভি বিন্দুতে পয়েন্ট ডেনসিটি পাবো, তাই তো? যেটা আমরা একটু আগে মানে শুরুতেই শিখেছিলাম পয়েন্ট ডেনসিটির ডেফিনেশন। সেই এরিয়াতে ভাগ করলে সেই বিন্দুতে একটা পয়েন্ট ডেনসিটি পেলাম, পয়েন্ট ডেনসিটি পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি এখান থেকে পয়েন্ট ডেনসিটি কি লিখবো? পয়েন্ট ডেনসিটি অ্যাট কোথায় না ইউ কমা ভি, কি হবে ডিএন ইউভি বাই ডিউ বাই ডিউভি। এটা সমান কি, অ্যাকচুয়ালি নাম্বার অফ মলিকুলসটা এখান থেকে এখানে চলে আসছে, এই জায়গা থেকে এখানে এন ইন্টু ইন্টু ফাংশন অফ ভিস্কা, এটাই তো পয়েন্ট ডেন্সিটি আর পয়েন্ট ইউ কমা ভি। এইবার এইবার এবারে খুব ঠান্ডা মাথায় এবার দেখো, এই যে এতক্ষণ এবার আমি এই যে অরিজিন থেকে এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা আমরা একটু চেঞ্জ করবো, কিছু অ্যাঙ্গেলে চেঞ্জ করব, যেখানে আমরা এক্স অ্যাক্সিসটা চেঞ্জ করে নতুন একটা এক্স অ্যাক্সিস কনসিডার করছি যেটা এর মধ্যে দিয়ে যাবে। এটা কেন করছি, আমাদের মেন টার্গেট হচ্ছে ফাংশন অফ ইউজ করে ভ্যালু মানে কি ফাংশন সেটা আমাদের বের করতে হবে। সেটা জানার জন্য আমরা অ্যাক্সিসটাকে একটা অ্যাঙ্গেলে ট্রান্সফার করে দিলাম, ঘুরিয়ে দিলাম। এটা ধরে নিলাম এক্স ড্যাশ অ্যাক্সিস ধরে নিলাম, এটা ওয়াই ড্যাশ অ্যাক্সিস ধরে নিলাম। তাহলে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা ধরে নিলাম এক্স ড্যাক্সের উপরে একটা কোনো একটা বিন্দু, আর নতুন কার্টিজেন কোঅর্ডিনেটে এই পয়েন্টে একটা ধরে নিলাম ইউ ড্যাশ। আচ্ছা ভি অ্যাক্সিস এটা এক্স ড্যাক্সের উপরে আছে, তার মানে ওয়াই ড্যাক্সে ওয়াই ডাইরেকশনে এর ভ্যালু কত হবে, জিরো। তার মানে এটা আমরা বলতে ইউ ড্যাশ ইন্টু জিরো, এই সেম পয়েন্টটাকে আমরা বলছি ইউ ড্যাশ জিরো। আচ্ছা এই ইউ ড্যাশের সাথে ইউ ড্যাশ জিরোর সাথে এই যে ইউ এই ডিস্টেন্সটা একটা রিলেশন আছে, দেখো তো দেখি। এই যে আগের কোঅর্ডিনেটের সঙ্গে নই কোঅর্ডিনেট কার্টেসিয়ান একটা রিলেশন পাচ্ছ, দেখো তো এটা পাওয়া যাচ্ছে কিনা। এটা যদি ডিরেকশন হয় ইউ আর এই ডিরেকশন যদি ভি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এটা বাহু ইউ, এর দিকে বাহুটা ভি হয়ে যাচ্ছে, ভি হয়েছে। তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্য কত হবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। মানে আমরা কি বলতে পারি, একটা রিলেশন হচ্ছে না ইউ ড্যাশ সমান কি রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা বলা যায় কিনা দেখো তো, একটা রিলেশন পাচ্ছি কিনা, মানে নতুন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আর পুরনো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা রিলেশন হচ্ছে কিনা দেখো। হচ্ছে, এটা এটা একটু পরে কাজে লাগবে। তার আগে আমরা একটা কথা বলছি, এই যে নতুন কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা তৈরি হয়েছে এই যে বিন্দুতে, কিন্তু এইখানে যে পয়েন্ট ডেনসিটি, এই যে পয়েন্ট ডেনসিটি ক্যালকুলেট করেছি ডি, এই যে পয়েন্ট ডেনসিটি নতুন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি পয়েন্ট ডেনসিটি কি চেঞ্জ হবে? পয়েন্ট ডেনসিটি তো কার্টেসিয়ান যাই হোক না কেন ওই পয়েন্টের কোনো যে পয়েন্ট ডেনসিটি এটা অলওয়েজ ফিক্সড, কার্টেসিয়ানের সঙ্গে কোনো রিলেশনই নেই, টোটাল ভ্যালু অফ দ্য পয়েন্ট ডেনসিটি অলওয়েজ ফিক্সড। তো এই যে নিউ কার্টেসিয়ান কোঅর্ডিনেট হলো, পয়েন্ট ডেনসিটি কি আসবে বলো তো, এটাকে যদি আমরা লিখি ইউ আর ভি, মানে আমরা এখানে নতুন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যদি পয়েন্ট ডেনসিটি কি হবে, আমি আপাতত একটা আরবিটারি ইউ ড্যাশ ভি ড্যাশ ধরেই করলাম,
ইউ ড্যাশ ভি ড্যাশ যদি পয়েন্ট নিই, ডি এন ইউ ড্যাশ ভি ড্যাশ বাই ডি ইউ ড্যাশ অ্যান্ড ডি ভি ড্যাশ। পরে ইউ ড্যাশ আর ভি ড্যাশের ভ্যালুটা বসাবো। ইউভি পর প্লটটা আরেকবার ড্র করে নিচ্ছি এবং যা যা শিখলাম সেগুলো একবার নোট করে নিচ্ছি। তাহলে এই পয়েন্টটা আমরা পেলাম ইউ কমা ভি, এবং এটা এরিয়া কত পেলাম, এরিয়া হচ্ছে ডিইউ ইন্টু ডিভি, আর এই এই বাহুটা হচ্ছে ডিইউ, এই বাহুটা ডিভি ডিভি, এবং এটা মানে আয়তক্ষেত্র দুটো বাহুর গুণফলই হচ্ছে এরিয়া ডিইউ ইন্টু ডিভি। আর যেহেতু কতগুলো মলিকিউলস আছে সেটাকে আমরা ধরে নিচ্ছিলাম ডিএন ইউভি। তাহলে এক্ষেত্রে পয়েন্ট এই ইউ কমা ভিতে পয়েন্ট ডেন্সিটি কি হবে, এই যে এই এই এরিয়ার মধ্যে যতগুলো মলিকিউলস আছে তার সাথে টোটাল এরিয়া, মানে এই এরিয়াটা ভাগ করে দিলেই এই এই বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি বেরোবে। অ্যাকচুয়ালি এখানে আমরা মানে লোকাল এরিয়াটা কেন নিচ্ছি, কারণ এই বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি বের করার জন্য খুব স্মল ডিস্টেন্স ডিভি হচ্ছে স্মল ডিস্টেন্স, মানে এখান থেকে স্মল ডিস্টেন্স এক্স ডাইরেকশন এবং স্মল ডিস্টেন্স ওয়াই ডাইরেকশনে নিয়ে তার একটা এরিয়ার মধ্যে কতগুলো মলিকিউল আছে সেটা দিয়ে এরিয়াটা ভাগ করে দিলে এই বিন্দুতে পয়েন্ট ডেন্সিটিটা পাওয়া যাচ্ছে। তাহলে আমরা লিখে নিচ্ছি পয়েন্ট ডেন্সিটি এক্ষেত্রে আছে পয়েন্ট ডেন্সিটি কোন কোন পয়েন্টে, অ্যাট পয়েন্ট ইউ কমা ভি, dn uv by du into dv। এটা সমান কি ছিল, n f ঠিক আছে, এটা একটা। আচ্ছা, এবার একটা নতুন অ্যাক্সিস ড্র করেছিলাম, অ্যাক্সিসটা যেটা ইউভি পয়েন্ট দিয়ে যাবে, মানে সেক্ষেত্রে আমরা এই নতুন অ্যাক্সিসের ক্ষেত্রে এই পয়েন্টটাকে কি ধরেছিলাম, এই পয়েন্টটাকে ধরে নিয়েছিলাম ইউ ড্যাশ অ্যান্ড ভি ড্যাশ। এইবার দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যার এইবার ওটা ইউ এবং এইবার ওটা ভি। তাহলে এই অতিভুজটার দৈর্ঘ্য কত হবে, কারণ সমকোণী ত্রিভুজে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজ কি হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখান থেকে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি দেখো, এই যে ইউ ড্যাশ সমান রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, আর আর এখানে দেখো এটা কিন্তু এক্স অ্যাক্সিস, এক্স এটাতে এক্স ড্যাশ ধরেছিলাম, তো এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ বিন্দুর ওপরেই আছে,
তার মানে আমরা কি পাচ্ছি, ভি ড্যাশ ইজ ইকুয়াল টু 0। আমার কাছে এই দুটো ইনফরমেশন পেয়ে গেছি। এবার সাপোজ বিন্দু ইউ ড্যাশ ভি ড্যাশের পয়েন্ট ডেন্সিটি কি হবে, একইভাবে এই সিমিলার ওয়েতে ইউ ড্যাশ ভি অ্যান্ড ভি ড্যাশ বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি কি হবে লিখে নেই। টাটা ইকুয়েশন দিয়ে দেই 2 নম্বর। দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি পয়েন্ট ডেন্সিটি। এবার দেখো এই যে ইউ আর ভি পয়েন্ট আর ইউ ড্যাশ এন্ড ভি ড্যাশ পয়েন্ট একই বিন্দু ইন্ডিকেট করছে, দুটো কোঅর্ডিনেট আলাদা হতে পারে কিন্তু বিন্দু একই, এবং সেক্ষেত্রে পয়েন্ট ডেন্সিটি ভ্যালু কি চেঞ্জ হবে? একই বিন্দুতে পয়েন্ট ডেন্সিটি কখনো চেঞ্জ হবে? একই থাকবে না। তাহলে কি বলতে পারি, কেস অফ টু টাইপস অফ কোঅর্ডিনেট ধরেছি, কি হচ্ছে পয়েন্ট ডেন্সিটি indicates same point, so the value of point density cannot be changed. তার মানে এটা সমান এটা বলবো, তার মানে বলতে পারি dn uv by du into dv is equal to du dash dv dash। তার মানে এটা আর এটা সমান হয়ে যাচ্ছে না, একই পয়েন্ট ইন্ডিকেট করার জন্য এটাই আমরা বললাম। তার এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো এন এন কেটে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ফাংশন অফ এইবার দেখো এখানে অলরেডি ইউ ড্যাশ এর ভ্যালু বের করে রাখছি, ইউ ড্যাশ এর ভ্যালু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি ড্যাশ এর ভ্যালু হচ্ছে 0, এখানে বসিয়ে দিই। এখানে স্কোয়ার আছে তার মানে এটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হবে। আচ্ছা এই যে ভি ড্যাশ এর ভ্যালু 0 মানে কি এর ভ্যালু, সরি
এটা ভেতরে স্কোয়ার হবে। আচ্ছা ভিটাসে ভ্যালু জিরো, তার মানে কি এটা কি জিরো হবে? অ্যাকচুয়ালি এফ জিরো মানে এটা সবসময় জিরো হবে এর কোনো মানে নেই। ইট জিরো অর মে নট ইকুয়াল টু, অর মে নট ইকুয়াল টু জিরো। কারণ এটা যদি এটা সামথিং কনস্ট্যান্ট একটা টার্ম থাকে, এফ এক্স সামথিং, যদি ফাংশন এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে যদি এফ জিরো বসাই, তার মানে কি একটা ফাংশন, যদি দেখো এফ জিরো বসাই এই ফাংশনের ক্ষেত্রে কি আসবে, এ টার্ম আসবে, এটা জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, সব কনস্ট্যান্ট টার্ম আসতে পারে। সেই জন্য এফ জিরো সমান সব ক্ষেত্রে জিরো হওয়ার হবে কিনা এর কোনো মানে নেই। জিরো হতে পারে, নাও নাও জিরো হতে পারে, তাহলে একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছে, যেটা আমরা জানি না এর মানে এফ ভিটাস স্কোয়ারের কোনো ফাংশনটাই আমরা জানি না, তাই আমরা এফ জিরোকে এফ জিরো হিসেবে লিখে দিচ্ছি এবং ধরে নিচ্ছি লেট একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, এ ধরে নিচ্ছি। আমরা একটা কিন্তু ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনটা সলভ করলেই কিন্তু আমরা এফ, এই যে ফাংশন অফ ইউ স্কোয়ার বা ফাংশন অফ ভি স্কোয়ার, এটার সলিউশন পেয়ে যাবো, এটা ফাংশনটা কি সেটা পেয়ে যাবো, তাহলে এটা সলভ করতে হবে। এতটা পর্যন্ত ক্লিয়ার? এর একটা জেনারেল সলিউশন লিখি আগে। আর একটা ম্যাথ আছে, ম্যাথ ক্যালকুলেশন করে সলিউশনটা বের হয়। এখানে আমরা একটু ঘুরিয়ে এটা দেখাবো, আগে সলিউশন নেবো, লেফট হ্যান্ড সাইডে সেটা ভ্যালু সলিউশন বসাবো, দেখা যাক রাইট হ্যান্ড সাইডে আসে কিনা। যদি আসে তাহলে সেই ফাংশনটা স্যাটিসফাই করছে। একটা ফাংশনের ভ্যালু সলিউশন দেখে নিচ্ছি, লিখে নিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার, আরেকটা হতো অর এ ই ডিরেক্ট বিটা ইউ স্কোয়ার ই টু দি পাওয়ার, মানে এক্সপোনেনশিয়াল টার্ম। দেখা যায় এই দুটো ফাংশন, এই যে ফাংশন, এটাকে নাম্বার ওয়ান করে দিই, এটাকে স্যাটিসফাই করে কিনা দেখি। প্রথমে ধরে নিচ্ছি এফ ইউ স্কোয়ার সমান এ ই বিটা ইউ স্কোয়ার, তাহলে লেফট হ্যান্ড সাইড এফ ইউ স্কোয়ার ইন্টু এফ ভি স্কোয়ার, ভ্যালুগুলো পুট করে দিই। এটা এই ভি স্কোয়ারের ফাংশন আছে, তার মানে এটা বিটা ভি স্কোয়ার হয়ে যাবে। দেখো এ দুদিকে আছে, তার মানে আমরা এ স্কোয়ার করে নিচ্ছি। উপরে এগুলো কি হবে বলতো, বিটা যেহেতু কমন আছে, বিটা ইউ স্কোয়ার প্লাস বিটা ভি স্কোয়ার হবে, বিটা কমন নিয়ে নিচ্ছি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো তো এটাকে এইভাবে লেখা যাচ্ছে কিনা, এই স্কোয়ারটা ভেঙে নিচ্ছি, এই বিটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। দেখো ফাংশন অফ ইউ স্কোয়ার যেটা এটা হয়, আচ্ছা ফাংশন অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কি হবে, এখানে ইউ স্কোয়ারের টার্মের জায়গায় ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হয়ে যাবে, এই বিটা কমন হয়ে যাবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আমি সেটাই লিখেছি, এটা নাথিং বাট এ ফাংশন অফ এ ইন্টু ফাংশন অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান রাইট। দেখো এ ফাংশন অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার চলে এসেছে, তার মানে এই সলিউশনটা হবে। আরেকটা সলিউশন লিখেছি এ মাইনাস বিটা ইউ স্কোয়ার, এটাও বসিয়ে দেখি কি হয়। এটা বসিয়ে দেখি কি আসছে।
তোমরা নিজেরাও খাতায় কলমে করতে থাকো। যেহেতু মাইনাস আছে, মাইনাসটা নিয়ে নিলাম, বিটা কমন নিয়ে নিলাম, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ ই মাইনাস বিটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটাও ফাংশন অফ ইউ, এটা নাথিং বাট এ ফাংশন অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তার মানে এ ইন্টু ফাংশন অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান কি রাইট হ্যান্ড সাইড চলে এসছে। তার মানে এই ফাংশন অ্যাকসেপ্টেবল। এখন কোশ্চেন হচ্ছে কোন ফাংশনটা, মানে দুটোই তো এসছে, দুটোই কি অ্যাকসেপ্টেবল না একটা, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাকসেপ্টেবল, সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য মানে এই ফাংশনগুলো কি ফিজিক্যাল সিগনিফিকেন্স করে, মানে ফিজিক্যালি এর কি মানে বোঝাচ্ছে, সেটা বাস্তবের সাথে কতটা মিল করছে। যেটা বাস্তবের সাথে ম্যাচ করবে সেই ফাংশনটাই নেব, যেটা বাস্তবের সাথে ম্যাচ করবে না সেটা নেব না। তাহলে আমরা দেখি, এখন কনসিডার করছি ফাংশন অফ ইউ স্কোয়ার সমান এ ই বিটা ইউ স্কোয়ার। এখন ধরে নিচ্ছি অ্যাট মানে ইউ টেন্ডস টু ইনফিনিটি, মানে ইউর যদি ভেলোসিটি ইনফিনিটি হয় তাহলে এটা কি, কত ভ্যালু আসবে দেখো তো। বিটা ইন্টু ইনফিনিটি, বেসিক্যালি ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ভ্যালুটাও আসবে ইনফিনিটি। আমরা বলতে পারি যখন ভেলোসিটি ইনফিনিটি হবে তাহলে ফাংশন অফ ইউ স্কোয়ার মানে দ্য প্রবাবিলিটি অফ গেটিং মলিকিউলস, কারণ আমরা প্রবাবিলিটি দেখেই নিয়েছি, প্রবাবিলিটি সমানুপাতিক হচ্ছে এফ ইউ স্কোয়ার। তার মানে প্রবাবিলিটি অফ গেটিং মলিকিউলস ইনফিনিটি, সেটা কি বাস্তবে সম্ভব হয়? একটা বাক্সের মধ্যে ম্যাক্সিমাম যতই মলিকিউল থাক না কেন, যতই লার্জ মলিকিউল থাকে না কেন, দ্য নাম্বার অফ টোটাল নাম্বার অফ মলিকিউলস একটা ফাইনাইট ভ্যালু থাকবে। আমরা সেটাকে ধরে নিচ্ছি এন, এবং এটা ফাইনাইট ভ্যালু, এটা এন কখনো ইনফিনিটিভ হতে পারে না। তার মানে এই যে ফাংশন ইউজেড, যখন ভেলোসিটি ইনফিনিটি তখন বলছে ফাংশন অফ ইউজ করে, মানে প্রবাবিলিটিও বলছে ইনফিনিটিভ। এটা কি বাস্তবে সম্ভব? বাস্তবে সম্ভব নয়। মানে দ্য প্রবাবিলিটি অফ গেটিং molecules at infinite velocity is infinity, which is not possible in reality. সুতরাং আমরা বলতে পারি এফ ইউ স্কোয়ার কখনোই এই বিটা ইউ স্কোয়ার হতে পারে না, নট ইকুয়াল টু এই বিটা ইউ স্কোয়ার। এতটা ক্লিয়ার? মানে কেন এই ফাংশনটা হচ্ছে না, ক্লিয়ার? তাহলে নেক্সট ফাংশনটা দেখি কি ভ্যালু দিচ্ছে ইনফিনিটি।
ধরে নিলাম f টু দি পাওয়ার ইনফিনিটি ধরে নিচ্ছি। মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি আসছে দেখো এ ই মাইনাস বিটা টু দি পাওয়ার ইনফিনিটি, মানে বিটা টু দি পাওয়ার মানে মাইনাস ইনফিনিটি ধরো, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে জিরো, a ইন্টু জিরো মানে বেসিক্যালি জিরো। তার মানে দেখো the probability of getting molecules at infinity velocity is জিরো, মানে ইনফিনিটি ভেলোসিটি মলিকিউল মানে নেই, মানে হতে পারে না। ওটা দেখো এটা কিন্তু একটা ফিজিক্যালি সিগনিফিকেন্ট করছে, মানে বাস্তবের সাথে ম্যাচ করছে, একটা মলিকিউল ভেলোসিটি ইনফিনিটি হতে পারে না। তার মানে এই ফাংশনটাকে মানে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তাহলে তাহলে আমরা বলতে পারি ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ফাংশন। তাহলে at infinity velocity is জিরো। সুতরাং এই ফাংশনটা অ্যাকসেপ্টেবল। আমরা পেয়ে গেলাম যে ফাংশনটার নেচারটা কি এবং ফাংশনটা কি হবে, আমরা কিন্তু পেয়ে গেছি। এরপর এখনো যে টার্ম দুটো বাকি আছে এর ভ্যালু আমাদের জানা নেই, বিটার ভ্যালু জানা নেই, এটাও পরে বের করে একজ্যাক্ট কি ফাংশন সেটা সলিউশন করব। এতটা পর্যন্ত ক্লিয়ার? তাহলে এবার এগোই পরের স্টেপে। তাহলে ফাইনালি আমরা এফ ইউজ করে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, তাই তো। এফ ইউ স্কোয়ার সমান এ ই মাইনাস বিটা ইউ স্কোয়ার, ফাংশন অফ ইউ স্কোয়ারের যে মানে ফাংশনটা কি এটা পেয়ে গেছি। এখানে কিন্তু বিটা একটা যে টার্মটা ইন্ট্রোডিউস করেছি এটাও একটা কনস্ট্যান্ট টার্ম যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইউ, ঠিক আছে। এর মতনই এটা বিটাও একটা কনস্ট্যান্ট টার্ম। তার মানে আমরা কিন্তু এখনো দুটো কনস্ট্যান্ট টার্ম পেয়েছি, এ অ্যান্ড বিটা, এবং এই দুটো কনস্ট্যান্ট যে টার্ম দুটো পেয়েছি এর কোনো ভ্যালু এখনো আমাদের কাছে জানা নেই। সুতরাং এটা জানার আগে আমরা এখন থ্রি ডাইমেনশনালে কি ফাংশনটা আসে এই ভ্যালুটা বসিয়ে, আচ্ছা থ্রি ডাইমেনশনাল প্রবাবিলিটিটা কি পেয়েছিলাম সেটা আগে লিখি। dn uvw বাই n, এটা যে প্রবাবিলিটিটা লিখছি, তার মানে কি লিখেছিলাম ফাংশন অফ ইউ স্কোয়ার ইন্টু ফাংশন অফ ভি স্কোয়ার ইন্টু ফাংশন অফ ডাব্লিউ স্কোয়ার ইন্টু ডিইউ ডিভি ইন্টু ডিডব্লিউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তার থ্রি ডাইমেনশনে পয়েন্ট ডেন্সিটিটা কি হবে, dn ubw বাই du ইন্টু ডিভি ডিডব্লিউ n অফ, আচ্ছা ইউ ভি ডব্লিউ যে ফাংশন এই যে যেগুলো পেয়েছি এই গ্রামে বসিয়ে দিই কি আসে দেখা যাক। এই যে এই তিনটে এর জন্য এ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার ভি স্কোয়ার, আচ্ছা এটা একটা ইকুয়েশন নাম দিয়ে দিলাম, সাপোজ এটা টু দিয়ে দিলাম, ঠিক আছে।
এইবার আমরা এখানে এই যে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডবল স্কোয়ার আমরা 3 ডাইমেনশনাল স্পেস যদি ধরি, তার মানে আমরা যদি 3 ডাইমেনশনাল কোনো একটা পয়েন্ট নিচ্ছি, একটু কার্ভটা ড্র করার চেষ্টা করি, ইউ ভি ডব্লিউ, যেখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে এইখানটা, যেটা ইন্ডিকেট করছে ইউ ভি ডব্লিউর একটা পয়েন্ট ডেন্সিটি। আচ্ছা, আমরা যদি এটাকে এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা যদি আমরা যদি সি ধরি, তাহলে আমরা লিখতে পারি এটা সি সমান সি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার লেখা যায়। আমরা এখান থেকে এই ডিস্টেন্সটাকে এই ইউ কমা ভি কমা ডব্লিউ এই যে পয়েন্টটা নিয়েছিলাম তার ডিস্টেন্স ধরে নিলাম সি। তাহলে আমরা বলতে পারি এই সি বিন্দুতে এই এটাকে এখানেই আমরা একটা ঘনক নিয়েছি, যে ঘনকটা দৈর্ঘ্য, যে ঘনকটা ভলিউম হচ্ছে ডিইউ ইন্টু ডিভি ইন্টু ডিডব্লিউ, সেটার নাম্বার অফ মলিকিউলস কত হচ্ছে ডিএন ইউভি ডব্লিউ নিয়েছি, দিয়ে এটার সাথে এই যে টোটাল ভলিউমটা ভাগ করে দিলে এই পয়েন্টের পয়েন্ট ডেন্সিটিটা পেয়ে যাচ্ছি, সেটাই এটা লিখেছি। জিনিসটা ক্লিয়ার যে এই পয়েন্ট মানে সি ডিস্টেন্সে, এখান থেকে সি ডিস্টেন্সে পয়েন্টের পয়েন্ট ডেন্সিটিটা কি সেটা কিন্তু এটা। আর যেহেতু আমরা কি লিখেছি সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার, এখানেও একটা ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডব্লিউ স্কোয়ার, এখানে সে কি হয়ে যাচ্ছে ডিরেক্টলি ই সমান মাইনাস বিটা সি স্কোয়ার, যদি ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্স সি হয়, তাহলে আমরা এখানে ডিরেক্ট লিখে দিই মাইনাস বিটা সি স্কোয়ার, কোথায় পয়েন্ট ডেন্সিটি at a কোথায় পয়েন্ট ডেন্সিটি at কমা পয়েন্ট ইউ কমা ভি কমা ডব্লিউ or c velocity, পয়েন্ট ডেন্সিটি কোথায় at velocity c, c ভেলোসিটিতে পয়েন্ট ডেন্সিটি পেয়ে গেলাম। এইবার আমরা এখানে যে পয়েন্টটা কনসিডার করেছি, এই যে পয়েন্ট, এখানে পয়েন্ট ডেন্সিটি পাওয়া গেছে। এইবার আমরা যদি ভেলোসিটির একটা ডাইরেকশন না এখানে একটা দেখা যাচ্ছে, আমরা যদি ডাইরেকশনটাকে ইরেসপেক্টিভ ইন ডাইরেকশন যদি করি, মানে কোনো ডাইরেকশন, যে কোনো ডাইরেকশনে ওই সি ডিস্টেন্সে পয়েন্ট ডেন্সিটি মানে সি ডিস্টেন্সে, তাহলে আমার এই ডিস্ট্রিবিউশনটা কত হবে সি ডিস্টেন্স, মানে যে কোনো মানে ডিরেকশনই থাকবে না। সেক্ষেত্রে আমরা যদি বলি প্রবাবিলিটি যদি ধরি বা এইটাও বলি যে দ্য নাম্বার অফ মলিকিউলস, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল, একটু লাইনটা বোঝার চেষ্টা করো, দ্য নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি, যেখানে ডাইরেকশনটাই থাকছে না, বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি, এটাকে ধরলাম কত নাম্বার ধরে নিলাম, এটা বোঝার চেষ্টা করো ডিএনসি। এটা কি হবে, দেখো সি অ্যান্ড সি প্লাস ডিসি ডিস্টেন্সে দ্য নাম্বার অফ মলিকিউলস, এটা তখনই সম্ভব হবে যদি আমরা একটা মানে এই যে সি যে ভেলোসিটি, এই যে এটা দিয়ে একটা যদি আমরা একটা স্ফিয়ার, মানে স্ফিয়ার বলতে একটা মানে গোলক যদি কনসিডার করি, মানে সি ব্যাসার্ধে যদি আমরা একটা গোলক কনসিডার করি, সেখানে কোনো ডাইরেকশন থাকছে না, এবং সেখানে কিন্তু সি থেকে সি প্লাস গোলকের মানে যদি ব্যাসার্ধ সি থেকে গোলকের ব্যাসার্ধ সি প্লাস ডিসি, মানে ওই যে ভলিউমটা তৈরি হচ্ছে এই ব্যাসার্ধ দুটো ব্যাসার্ধের মধ্যে যে ভলিউমটা, এটাই হচ্ছে দ্য নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। মানে জিনিসটা ক্লিয়ার হচ্ছে, মানে এই যে সি দিয়ে একটা যদি গোলক কল্পনা করি এবং সির সাথে একটা আরেকটা গ্যাপ হচ্ছে সি প্লাস ডিসি, আরেকটা বিন্দু,
সেটা দিয়েও একটা গোলক কল্পনা করি। এই দুটো গোলকের ভলিউমে যে ডিফারেন্স সেটাই হচ্ছে ইন্ডিকেট করছে দ্য নাম্বার অফ মলিকুলস হ্যাভিং বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি, কারণ এটা 3 ডাইমেনশনাল স্পেস করছে। এর সাথে পয়েন্ট ডেন্সিটি গুণ করলেই তবে পাবো এই যে ডিএনসি ভ্যালু। তার মানে কি এই ভলিউম, এই যে মার্ক করলাম, এই ভলিউম ইনটু পয়েন্ট ডেন্সিটি, 3 ডাইমেনশনাল পয়েন্ট ডেন্সিটি ক্যালকুলেট করেছি। মানে কি হবে, পয়েন্ট ডেন্সিটি কোথায়, অ্যাট পয়েন্ট সি, কারণ আমি সি থেকে সি প্লাস ডিটি পয়েন্ট ডেন্সিটি অ্যাট পয়েন্ট সি, এটা কোন, এটা 3 ডাইমেনশনাল ক্যালকুলেশন হবে। এইবার বলো এই যে গোলক, এই যে ভলিউমটা করেছি, এই যে গোলকের যে ভলিউম, এটা কত হতে পারে, সারফেস এরিয়া অফ দ্য স্ফিয়ার ইনটু ডিসি। টোটাল সারফেস এরিয়া, এই গোলকের যে টোটাল সারফেস এরিয়ার সাথে ডিসি যদি গুণ করি তবে এই ভলিউমটা পেয়ে যাবো স্ফিয়ারের। এই যে ভলিউমটা যেটা মার্ক করেছি, গোলকের টোটাল সারফেস এরিয়া কত, 4πr²। যদি এটা রেডিয়াস আর হয় তাহলে 4πr²। এখন আমরা এখানে রেডিয়াস আর এর জায়গায় সি ধরেছি, তাহলে এটা 4πc² ইন্টু ডিসি। এটাই হচ্ছে এই ভলিউম। তাহলে এটা লিখে দিই ইন্টু এই যে মার্ক ভলিউমটা কত হচ্ছে, 4πc² ইন্টু ডিসি। এটাই হচ্ছে ইন্ডিকেট করবে ডিএনসি, নাম্বার অফ মলিকুলস বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডিসি। আর এটা কেন আমরা গোলক বা স্ফিয়ার কনসিডার করছি, কারণ এটাকে যে ডাইরেকশনটাই মানে সি ডিস্টেন্সের যে কোনো ডাইরেকশন আমরা কনসিডার করতে পারি, মানে সে যে অল ডাইরেকশন আমরা কনসিডার করে নিচ্ছি, কভার করে দিচ্ছি। কি ক্লিয়ার তো? তাহলে এবার পয়েন্ট ডেন্সিটি ভ্যালু আমরা কত ক্যালকুলেট করেছি সেটা বসিয়ে দিই, এন এ কিউ টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার, এন এ কিউ ইন্টু মাইনাস বিটা সি স্কোয়ার ইন্টু 4πc² ইন্টু ডিসি। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশন ইকুয়েশন 3 ডাইমেনশন। এটা হচ্ছে 3 ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। জিনিসটা বোঝা গেল কিভাবে, ক্লিয়ার? সিমিলারলি তাহলে 2 ডাইমেনশনালটা বের করবো। এবার 2 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে বলবো, 2 ডাইমেনশনের ক্ষেত্রে প্রবাবিলিটি কি ছিল বলো, ডিএনইউভি, তখন দুটো এক্স আর ওয়াই ডাইরেকশন ধরেছিলাম, বাই টোটাল নাম্বার অফ মলিকুলস প্রবাবিলিটি সমান কত, ফাংশন অফ ইউ স্কোয়ার ফাংশন অফ ডি স্কোয়ার ইন্টু ডিভি। আর এখান থেকে পয়েন্ট ডেন্সিটি কত ছিল 2 ডাইমেনশনে, তাহলে পয়েন্ট ডেন্সিটি কত হবে, ডিএনইউভি বাই ডিইউ ইন্টু ডিভি, n ইন্টু ফাংশন অফ ইউ স্কোয়ার ইন্টু ফাংশন অফ ডি স্কোয়ার। তাই তো? এইবার এই ফাংশন অফ ইউ স্কোয়ার ডি স্কোয়ার অলরেডি ফাংশন জানা আছে, পুট করে দেই, n স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এইবার 2 ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে বলতো, কার্ভটা কিরকম হবে, 2 ডাইমেনশনে নেই,
and y direction, যেখানে u and v পয়েন্ট নিয়েছিলাম এবং সেখান থেকে du dv করেছিলাম। মনে আছে যেখানে এখানে যদি u প্লাস du হয় অ্যান্ড এই পাশটা যদি v প্লাস dv হয়, এটা এরিয়া বলেছিলাম। কি নাম্বার অফ মলিকিউলস থাকবে যদি dnu হয়, আর এর এরিয়া কত du ইন্টু dv, তাহলে পয়েন্ট ডেন্সিটি du ইন্টু dv, যেটা ইন্ডিকেট করে এই পয়েন্টের পয়েন্ট ডেন্সিটি, যেটা কি u, v। আচ্ছা, আমি এইখান থেকে অরিজিন থেকে এই ডিস্টেন্সটা যদি আমি সি মানে আর এখান থেকে এই ডিস্টেন্স মানে এই যে বিন্দুর ভেলোসিটি কি হবে, সি যদি ভেলোসিটি হয়, তাহলে এইখান থেকে এইটা কি হবে, সি সমান সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা টু ডাইমেনশনের ক্ষেত্রে ভেলোসিটি সি ধরেছে, তাহলে সি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারছি এখানে কি লিখবো, এন এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার। এটা কিন্তু পয়েন্ট ডেন্সিটি পেয়ে গেলাম। এই ইউ আর যদি লিখি, এবার এখানে লিখি, তাহলে the number of molecules আমরা ডাইরেকশনটাকে এখানে কি যে কোনো ডাইরেকশন কনসিডার করবো, শুধুমাত্র এই ইউভি পয়েন্ট না, যে কোনো ডাইরেকশন। তাহলে সেক্ষেত্রে the number of molecules having velocity, যে কোনো ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি করব, between c and c plus dc, এখানে এটা যে কোনো ডাইরেকশনে বোঝাচ্ছে। ধরে নিলাম কি ডিএনসি, সেক্ষেত্রে কি হবে, পয়েন্ট ডেন্সিটি অবভিয়াসলি এই এখান থেকে সি ডিস্টেন্সে পয়েন্ট ডেন্সিটি ইনটু কি এই যে সি অ্যান্ড সি প্লাস ডিস্টেন্সে এরিয়া, কারণ টু ডাইমেনশনালে কি হয়, এরিয়া হবে, থ্রি ডাইমেনশনালে ভলিউম, তাহলে টু ডাইমেনশনে কি হবে, এই যে সি দিয়ে একটা ডিস্টেন্স তখনই অমিট হবে, তাহলে সি মানে এই যে সি ব্যাসার্ধের একটা যদি বৃত্ত ড্র করি, এই যে সি ব্যাসার্ধে যদি আমি একটা যদি সার্কেল কল্পনা করি এবং তার মধ্যে ডিসি একটা কোনো একটা পয়েন্ট ধরে নিলাম, সাপোজ যে দিস ইজ দ্য পয়েন্ট ধরে নিলাম খুব মাইনর ডিস্টেন্সে, সি প্লাস ডিসি, এই যে সি প্লাস ডিসি পয়েন্টে আরেকটা সার্কেল কল্পনা করে নিই। যদি আমার ছবিটা খুবই বাজে হচ্ছে, ধরে নাও একটা সার্কেল, তাহলে এই যে এরিয়াটা পাচ্ছি, এই যে টোটাল এরিয়া, এই এরিয়াটার মধ্যে যতগুলো মলিকিউল আছে সেটাই হচ্ছে ডিএনসি, তাই তো? এই এরিয়ার মধ্যে যতগুলো মলিকিউল আছে সেটাই হচ্ছে ডিএনসি। তার মানে এই বিন্দু সে কি পয়েন্ট ডেন্সিটির সাথে এই এরিয়াটা গুণ করলেই ডিএনসি পেয়ে যাবো। জিনিসটা ক্লিয়ার? এই এরিয়া ইন্টু ডিএনসি, তাহলে এই এরিয়াটা কত হবে বলো, এই এই যে এরিয়াটা কত হবে, তাহলে এই যে এরিয়াটা কত হবে বলো, এই বৃত্তের যে এই যে সার্কেল করলাম, সার্কেলে যে পরিধি বেসিক্যালি দেখি, যদি আর রেডিয়াসে যদি বৃত্ত হয় তার পরিধি কত, 2 পাই আর, এখানে সি ধরেছি, তাহলে এটা 2 পাই সি ইনটু এই যে ডিসি, খুব স্মল ডিস্টেন্স, ডিসি বেসিক্যালি স্মল ডিস্টেন্স, সুতরাং এই যে লেন্থটা এই থেকে এইটা ইন্টু রেড গুণ করা যাবে, যেহেতু ডিস্টেন্স স্মল ডিস্টেন্স, 2 পাই সি ইন্টু ডিসি। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে এটা এরিয়া হচ্ছে 2 পাই সি ইন্টু ডিসি, পয়েন্ট ডেন্সিটি ইন্টু 2 পাই সি ইন্টু ডিসি। পয়েন্ট ডেন্সিটি কত ক্যালকুলেট করেছি,
এন স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার। তাহলে লিখে দিই, বসিয়ে দিই। এটা ফর টু ডাইমেনশনের ক্ষেত্রে বেরিয়ে গেল। ফর টু ডাইমেনশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন পেয়ে গেলাম। আর ওয়ান ডির ক্ষেত্রে কি হবে? ফর ওয়ান ডির ক্ষেত্রে ফাংশনটা কি? ডিএন ইউ সমান এন এফ ইউ স্কোয়ার ইন্টু ডিউ। এন ধরলাম, এফ ইউ স্কোয়ার মানে ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার, তার আগে কি আছে এ বিটা বিটা স্কোয়ার ইন্টু ডিউ। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। আমরা ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনে তিনটের ক্ষেত্রে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ইকুয়েশন পেয়ে গেছে। ক্লিয়ার এতটা? এবার আমরা একটা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে মানে এটা খুব ইম্পর্টেন্ট, না হলে এই যে বিটা আর এখানে এখনো পর্যন্ত দুটো কনস্ট্যান্ট টার্ম যে ভ্যালু বের করতে হবে, সেটা বের করার আগে এভারেজ প্রপার্টিজ মানে যে কোনো এভারেজ প্রপার্টিজ কিভাবে ক্যালকুলেট করতে হয় তার যে ফর্মুলা সেটা আমাদেরকে জানাটা দরকার। তার মানে লিখি তাহলে, মানে কোনো প্রপার্টি যে এভারেজ ভ্যালু অফ এনি প্রপার্টিজ অবশ্যই এই প্রপার্টিজটাকে ক্যান ক্যান বি এক্সপ্রেসড ইন ভেলোসিটি ফাংশন, expressed expressed as expressed in function of velocity। যে কোনো প্রপার্টিজ ধরে নিলাম, একটা প্রপার্টিজ ধরে নিলাম এ, এর এভারেজকে কিভাবে ইন্ডিকেট করে, আইদার এইভাবে আর কিছু কিছু জায়গায় এইভাবে। ফাংশন কি করব, আগে প্রথমে হচ্ছে যে টোটাল নাম্বার অফ মলিকিউলকে ডিভাইডেড করব, যদি টোটাল নাম্বার অফ মলিকিউল n হয় 1/n ইন্টিগ্রেশন করব 0 টু ইনফিনিটি। এই যে এটা নিয়েছি, এর একটা ফাংশন হবে ইন টার্মস অফ সি, ফাংশনে এ আসবে, এখানে এর যে ফাংশন অফ সি টার্মসে বসাতে হবে। যদি এর ফাংশন অফ সাপোজ ধরি এ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ফাংশন অফ সি, এফ সি না হলে তারপর অন্য ধরি জি অফ সি, তাহলে জি সি ইন্টু ডিএনসি, যে কোনো এভারেজ প্রপার্টিজ পাওয়া যাবে এই ইকুয়েশনটা ইউজ করে। এইবার এখানে সাপোজ ধরি আমি এভারেজ ভেলোসিটি বের করব, ধরলাম এভারেজ ভেলোসিটি বের করব, সেক্ষেত্রে জিসি কি হবে, জিসি ইজ ইকুয়াল টু সি হবে, এভারেজ কাইনেটিক এনার্জি বের করব, জিসি কি হবে হাফ অফ এম সি স্কোয়ার। আমরা এভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করেছিলাম, মনে আছে? আগের ভিডিও আছে এভারেজ কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 কেটি, এটা হচ্ছে পার মলিকুল,
3/2 KT এভারেজ কাইনেটিক এনার্জি। সিমিলারলি যদি কোনো মোমেন্টাম এভারেজ ক্যালকুলেট করি, সেখানে জিসি বসবে এমসি, লাইক দিস। মানে আমরা অবশ্যই এখানে মানে যে প্রপার্টিজটা করবো তার প্রপার্টিজের ফাংশনটা কিন্তু অ্যাজ এ সি টার্ম মানে ভেলোসিটি টার্মে কিন্তু বসাতে হবে, তবেই কিন্তু এভারেজ ক্যালকুলেট করতে হবে। এইবার আমরা কি জানি, আমরা দুটো জিনিস জানি। এক হচ্ছে কি কি জানি লিখে দিই, টোটাল নাম্বার অফ মলিকিউলস, টোটাল নাম্বার অফ মলিকিউলস জানি এন। আর আগের ভিডিও থেকে কি শিখেছিলাম, এভারেজ কাইনেটিক এনার্জি তিনের দুই কেটি। এই দুটো জানি, তাহলে এই দুটোকে ইউটিলাইজ করে যদি দুটো ইকুয়েশন এস্টাবলিশ করতে পারি, সেটাকে যদি সলিউশন করি, তাহলে আমরা এখানে তো দুটো আননোন টার্ম, দুটো আননোন টার্মে এই যে এ আর বিটা, দুটো আননোনের জন্য দুটো ইকুয়েশনই দরকার। দুটো ইকুয়েশন বের করতে পারলে, তার সলিউশন করে নিতে পারলে এ আর বিটার টার্ম পেয়ে যাবো। তাহলে এই যে টোটাল নাম্বার অফ মলিকিউলস ক্ষেত্রে কি করে বের করতে পারবো, ডিএনসি সমান জানি, ফাংশন জানি, এটাকেই যদি আমি পুরো 0 to infinity যদি ইন্টিগ্রেশন করি, তাহলে এটাই ডিনোট করবে কি টোটাল নাম্বার অফ মলিকিউলস। মানে আমরা টোটাল নাম্বার অফ মলিকিউলস কি বলতে পারি, আমরা এটা বলতে পারি কিনা দেখ, টোটাল নাম্বার অফ মলিকিউলস অবশ্যই এখানে সবকিছু কিন্তু 3 ডাইমেনশনে করবো আমরা, 3 ডাইমেনশনে এগুলো টোটাল নাম্বার অফ মলিকিউলস নিয়ে ধরেছি। এভারেজ কাইনেটিক এনার্জি 3 কেটি, এটা কিন্তু 3 ডাইমেনশনে বের করেছি, 1 ডাইমেনশন 2 ডাইমেনশনে নয়। সুতরাং এখানে সবকিছু 3 ডাইমেনশনাল ফাংশন, এই যে ডিএনসি ফাংশনগুলো 3 ডাইমেনশনাল ফাংশনই বসাবো। 0 to infinity ইন্টু ডিএনসি, একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা কত 3 নম্বর হবে। আরেকটা কি এভারেজ কাইনেটিক এনার্জি, এক্ষুনি আমরা এভারেজ প্রপার্টিজের জন্য এই ফাংশনটা ইউজ করবো। আমরা আগের ভিডিওতে শিখেছি এভারেজ কাইনেটিক 3/2 কেটি, ওই কাইনেটিক গ্যাস ইকুয়েশন থেকে করেছিলাম। ইকুয়েশন কি 1/n 0 to infinity ফাংশন অফ কি কাইনেটিক এনার্জি ফাংশন কি হাফ এমসি স্কোয়ার ইন্টু ডিএনসি, এটা 4 নম্বর। এবার এই দুটো ইকুয়েশন, দুটো ইন্টিগ্রেশন সলভ করলেই আমরা দুটো ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন থেকে আমরা এ আর বিটা ভ্যালু পাবো। এখানে তোমাদেরকে কিছু স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন মানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন এবং তার ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষার হলে ইন্টিগ্রেশনগুলো এখানে যখন ইন্টিগ্রেশনগুলো বসাবে, খুব একটা জটিল একটা ইন্টিগ্রেশন টার্মে আসবে, তার একটা স্ট্যান্ডার্ড সলিউশন আছে, ডিরেক্ট ভ্যালু বসিয়ে দেবে। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি এখানে, এটা অঙ্ক করতে যে কোনো জায়গায় খুব কাজে লাগবে। 1 নম্বর হচ্ছে 0 to infinity, এটা অলরেডি মানে এগুলো সব এস্টাবলিশড, এগুলো ডিরেক্ট ইউজ করা যায়, এগুলো খুব ম্যাথে খুব কাজে লাগবে। যখন এই রিলেটেড কোনো অঙ্ক টঙ্ক দেওয়া হবে, তখন ডিরেক্ট একটা এই ফর্মেটে যদি যে এই যে কয়েকটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের যে ফর্মেটে আসবে, সেই ফর্মেটে ডিরেক্ট ভ্যালু বসাতে পারবে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কে এটা লেখা যায় এক্সপোনেনশিয়াল এক্স। কোথাও যদি এরকম টার্ম থাকে বা ই টু দি পাওয়ার এক্স থাকে, তখন দুটোই একই জিনিস, ই টু দি পাওয়ার এক্স বা এক্সপোনেনশিয়াল ব্র্যাকেটে এক্স একই জিনিস, ঠিক আছে।
এটার ভ্যালু কত? 1/a²। এর সলিউশন, এই ইন্টিগ্রেশন করলে এর সলিউশন হবে 1/a²। এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে, এখানে বোঝার কিছু নেই। x ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ax² মানে ব্র্যাকেটে dx, এটা সমান 1/2a। নম্বর 0 to infinity, বেশি নয়, এখানে 4টে থেকে 5টা ইকুয়েশন, 5টা দেব। x² এক্সপোনেনশিয়াল মাইনাস ax², 1/4 to the pi by and আর অড ফাংশন আর ইভেন ফাংশন, এটা মাথায় রাখবে। আর মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, যদি ফাংশন fx dx ইজ ইকুয়াল টু 0 হবে, যদি fx যদি অড ফাংশন হয়। এটা সমান 0 টু ইনফিনিটি fx dx হবে if fx ইভেন ফাংশন, এটা মাথায় রাখবে। আচ্ছা, অড আর ইভেন জিনিসটা জানো তো? অড ফাংশনটা কখন বলবো? f মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স যদি হয়, এটা হচ্ছে অড ফাংশন। ইভেন ফাংশন কখন বলবো? f মাইনাস এক্স যদি এফ এক্স, আবার এফ এক্সই ফিরে হয়, f মাইনাস এক্স সমান যদি এফ এক্স হয়, তখন এই ফাংশনটাকে বলবো ইভেন ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা লিখেছে 1 2 3 4 5, এগুলো মুখস্থ করতে হবে। এই ইকুয়েশন গুলো পুরো, মানে এখানে যত ম্যাথ সবগুলোতেই কাজে লাগবে। এবার এগুলো সলভ করি, তাহলে নিই প্রথমটাই নিই। n সমান 0 টু ইনফিনিটি ডিএনসি ভ্যালু বসাই। কি ছিল? n aq e টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ইন্টু 4 পাই সি স্কোয়ার ইন্টু ডিসি। তাহলে এখানে কনস্ট্যান্ট কি কি টার্ম আছে সেগুলো সব বের করে দেই। n aq কনস্ট্যান্ট টার্ম, 4 পাই কনস্ট্যান্ট টার্ম, তার মানে এটা বের করে দিচ্ছি। 4 পাই m aq, এগুলো কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে গেছে। তাহলে কি পড়ে থাকলো? সি স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ইন্টু ডিসি। ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু ইনফিনিটি। আচ্ছা,
এইবার বলো সি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার ডি স্কোয়ার এখানে স্ট্যান্ডার্ড কোন ইকুয়েশনের সাথে পড়ছে বলো তো? 3 নম্বর। এ স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ডিএক্স সমান 1/4 রুট ওভার পাই বাই এ কিউব। মানে এটা কিন্তু কি, মানে এখানে এ হচ্ছে বেসিক্যালি বিটা, ঠিক আছে? আমি বসিয়ে দিই একদম স্ট্যান্ডার্ড সলিউশন। কি হলো 4 পাই এ কিউব ইন্টু রুট কি ছিল যেন 1/4 পাই বাই, আচ্ছা, ইন্টু 1/4 রুট ওভার পাই বাই, আচ্ছা এ কিউবটা কি যে বলেছিলাম, এ কিউব কিছু নয়, বেসিক্যালি বিটা কিউব। তাহলে এখানে কিছু 4 কেটে যাচ্ছে, যেগুলো কমে যাচ্ছে কমিয়ে দিই, পাই থেকে যাচ্ছে এন থাকছে এ কিউব। আচ্ছা, তার মানে কি বলতে পারি, বেসিক্যালি এটা সমান এন, দেখো, আর এটাই লিখছি একবার, এন সমান পাই এন এ কিউব ইন্টু পাই বাই বিটা কিউব। আচ্ছা এন এন তো কেটে যাচ্ছে, এখান থেকে লিখতে পাচ্ছি, আচ্ছা পাইটা যদি ভেতরে নিয়ে যাই, এ কিউব ইন্টু পাই কিউব বাই বিটা কিউব, এটা পুরোটাই রুটের মধ্যে আছে, পাইটা ভেতরে ঢুকিয়ে দিল, বেসিক্যালি এটা ভ্যালু 1, তাই তো? ক্লিয়ার জিনিসটা? তার মানে কি এখান থেকে এ কিউব কত হতে পারে বলো, এখান থেকে কি বলতে পারি, এ কিউব সমান বিটা বিটা কিউব বাই পাই কিউব, আর এটাকে হয় একদমই বাইরে এ করে দিচ্ছি, বিটা বাই ফাইভে 3/2, এটা যে এ কিউব বলছে। ঠিক আছে, মানে এটাকে, তার মানে এটাকে বলতেই পারি আর এ সমান বিটা বাই পাই, এটা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা এ আর বিটা একটা পেলাম, এটাকে কত নম্বর দিলাম, 5 নম্বর। ঠিক আছে, আনাদার একটা ইকুয়েশন ছিল, যেটা আনাদার ইকুয়েশন কি ছিল, এর 2 কেটি সমান হাফ এ 1/n হাফ এম সি স্কোয়ার ডিএনসি। তাহলে এটা লিখি, এটারও সলভ করি। বাইরে কিন্তু 1/n আছে, এখানে কিন্তু হাফ এম সি স্কোয়ার ইন্টু ডিএনসি, ভ্যালু বসিয়ে দিই, ডিএমসি কি ছিল যেন, এন এ কিউ ই টু দি মাইনাস বিটা সি স্কোয়ার ইন্টু 4 পাই সি স্কোয়ার ডিসি। তার মানে কি কনস্ট্যান্ট যে যে টার্মগুলো আছে সেগুলো সব বাইরে বের করে দিচ্ছি। দেখো হাফ কনস্ট্যান্ট আছে, আচ্ছা 1/mটা থাকলো, হাফ চলে আসবে, এম কনস্ট্যান্ট টার্ম আছে, এম এন এ কিউ ইন্টু 4 পাই, তো সব কনস্ট্যান্ট বের করে দিলাম। তাই মানে 0 টু ইনফিনিটি, দেখো এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার, মানে সি 4 হয়ে গেল স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার হয়ে গেল ইন্টু ডিসি, যেটা কাটাকাটি কেটে দিই,
ঠিক আছে, এইবার দেখো c4 e⁻βc² কিছু ভ্যালু আছে কিনা, এর সাথে ম্যাচ করছে 3/8 √π/a5। ঠিক আছে, বসিয়ে দেই ভ্যালু, কি কি এলো, পাই এম এ কিউ ইন্টু, আচ্ছা 2 আছে না, 2, 2πm/কিউ। ঠিক আছে, c4 এটার কি যেন বললাম, 3/8 π/a5 আছে, 3/8 ইন্টু √π/, আচ্ছা এ বলতে এখানে বিটাকেই বোঝাচ্ছে, মানে π/β⁵। এটাই পেয়েছি, এটাই কি, এটার ভ্যালু কত হয়ে গেল, এটার ভ্যালু হচ্ছে 3/2 kT, তাই তো, এটাই তো 3/2 kT। এইবার এখান থেকে এটাকে একদিকে নিয়ে আসছি, বাকিগুলো একদিকে রাখি। আচ্ছা এখানে আরো কাটাকাটি আছে, 2 4 করে, আচ্ছা এ একদিকে টার্ম আর বিটা একদিকে টার্ম নিয়ে চলে যায়। আচ্ছা এ যদি নিয়ে আসি a³ a³ নিয়ে গেলে এখানে কি থাকলো, 3/2 kT ইন্টু, আচ্ছা পাই এমটা কিন্তু নিচে চলে যাচ্ছে, পাই এম নিচে চলে এসছে, 3/4 4/3 হয়ে যাবে, ইন্টু বিটা উপরে যাবে। ঠিক আছে, কি কি কাটাকাটি, 3 3 কেটে যাচ্ছে, সমান আমরা কি লিখতে আছি, 2 kT বাই পাই এম β⁵/পাই। আচ্ছা এটা সমান a³, আচ্ছা আগে একটা a³ পেয়েছিলাম, a³ সমান হচ্ছে β/π 3, বা a সমান β/π হাফ আছে, ঠিক আছে, এই 5, এটা একটা ইকুয়েশন পেলাম। আচ্ছা এটাকে একদম কেটে লিখি, শর্ট করে দিই, টু কেটি বাই পাই এম √, β5/পাই। এটা একটা 6 নম্বর। এই 5 এবং 6 এর যে ভ্যালুটা বের করেছি, যে β/পাই বা হাফ বা β/পাই থ্রি, এই ভ্যালুটা পুট করে দিই, পাই ফ্রম 5 6 এখান থেকে বিটা ভ্যালুটা পেয়ে যাবো, তাই তো। ফ্রম 5 অ্যান্ড 6 থেকে পাচ্ছি a² কি এলাম, β/3/2 ইজিক্যাল টু, এই তো β/5, ঠিক আছে, 2 kT বাই এম, আচ্ছা পাইটা ভেতরে নিয়ে চলে যায়, কি আসে দেখি, ভেতরে নিয়ে গেলে β5/পাই হচ্ছে কিউব রুট, আচ্ছা বিটা টার্ম গুলো এক জায়গায় নিয়ে চলে যায়। আর আচ্ছা এখানে বিটা হচ্ছে 5, রুট মানে হচ্ছে 5/2 মাথায়, তার মানে কি এক জায়গায় যদি নিয়ে যাই β3/2, নিচে কি ছিল β5/2 সমান 2 kT বাই এম, আচ্ছা পাই/3/2 ওপরে যাচ্ছে,
আচ্ছা, এখানে পাই বাই রুটের মধ্যে পাই মানে এটাও কিন্তু পাই বাই 3/2 হবে। যে কি কি কাটাকাটি যাচ্ছে দেখো, এটা তো এটা কেটে চলে যাচ্ছে। 2 kt/m পড়েছে। আছে দেখো, বিটা 3/2 বাই বিটা 5/2, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1/বিটা হচ্ছে। দেখো, 1/বিটা হচ্ছে 2 kt/m, और বিটা সমান m/2 kt। অলরেডি বিটার ভ্যালু পেয়ে গেলাম, তাহলে এর ভ্যালু কি করে পাবো? এবার 5 নম্বর ইকুয়েশনের যে এর ভ্যালুটা আছে, সেখানে বিটার ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে। বিটা বাই পাই হাফ এখানে বসিয়ে দিই, তাহলে এর ভ্যালু পেয়ে যাবো। তাহলে কি হবে? অতএব ফ্রম 5, এখানে বিটার ভ্যালু m/2 kt, এই ভ্যালুটা বসিয়ে আমরা এ পেলাম m/2π/kt²। এখন আমরা এ এবং বিটা এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমরা এই 3 ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশনে এ এবং বিটার ভ্যালু বসিয়ে কী পাই দেখি। এটাই হলো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশনাল স্পেস। আমরা তাহলে এ আর বিটা কি পেলাম? এ সমান m/2π/kt², অ্যান্ড বিটা কি পেলাম? m/2 kt। 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে এ এবং বিটার ভ্যালু বসালেই আমরা ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি পেয়ে যাব। আগে তাহলে প্রথম নর্মাল যেটা এস্টাবলিশ করেছি ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি, সেগুলো লিখি। ফর 1 ডাইমেনশনে কি করেছিলাম? dnu সমান n a টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ স্কোয়ার ডিউ। সেক্ষেত্রে মানে এবারে এ আর বিটার ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে ফাংশন, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন আসছে dnu সমান
এন এর ভ্যালু হচ্ছে m বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ e to the power minus beta u square into du. Similarly, আচ্ছা for two dimension এ কি আছে? আচ্ছা টু ডাইমেনশন গুলো ডিএনসি দিয়ে করেছিলাম n স্কোয়ার e to the power minus beta c square ডিউ যায় কি ছিল 2 পাই সি সাইকেলের পরিধি ইন্টু ডিসি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? ডিএনসি যেটা কনস্ট্যান্ট ছিল n, আচ্ছা m বাই 2 পাই কেটি, আচ্ছা এটা কিন্তু a স্কোয়ার, মানে এটা স্কোয়ার করে দিলে হাফ থাকবে না, 2/2, ঠিক আছে। নেক্সট হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার, ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ারে কি আছে এম, ও সরি এখানটা লেখা হয়নি, আচ্ছা এটা লিখে নিই এম সি স্কোয়ার বাই 2 কেটি, আগেরটা বিটা বসানো হয়নি, এম ইউ স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিউ কি ডিউ আসবে 2 পাই সিডিসি যেমন আছে। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে কি হবে? থ্রি ডাইমেনশন তো অলরেডি করেছি, আরেকবার লিখে এন এ কিউ ই টু দি পাওয়ার মাইনাস বিটা সি স্কোয়ার, এখানে হচ্ছে 4 পাই সি স্কোয়ার ইন্টু ডিসি, এই ক্ষেত্রে ডিএনসি এন, এখানে এ কিউব মাথায় রাখবে, তাহলে এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু, আর সব যেমন আছে মোরলেস সেম, এম সি স্কোয়ার বাই 2 কেটি, আচ্ছা 2 পাই সি স্কোয়ার জায়গায় কি আসবে 4, 2 পাই সি জায়গায় 4 পাই সি স্কোয়ার ডিসি। দেখো একটা জিনিস একটু খেয়াল করো, কারণ এই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন, যে ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, এগুলো মুখস্থ করতে হবে। তোমরা তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে তোমরা মুখস্থ করবে। আমার আমি এইভাবে লিখেছি কারণ আমি এইভাবে মুখস্থ করছি, আমি থ্রি ডাইমেনশনটা মনে রাখতাম এবং আমি জানি এ কিউব এটা এ স্কোয়ার এ, সেই জন্য মানে আমি এক থ্রি ডাইমেনশন থেকে ওয়ান ডাইমেনশন হলে আমি এখান থেকে আমি কনভার্ট করে নিতাম 3/2, যে টু ডাইমেনশন ওইটা 2/2 ওইটা 1 হয়ে যাবে, এটা হাফ করে দিতাম। আর এটা যেমন আছে তেমন থাকবে, তিনটে ক্ষেত্রেই সেম। এইবার পরের ক্ষেত্রে লাস্টের ক্ষেত্রে এটা 4 পাই সিক্স, এটা হচ্ছে স্ফিয়ারের হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের সার্কেল, এটা যেমন আছে তেমন। এইভাবে আমি মুখস্থ করেছি, তোমাদের যেভাবে মুখস্থ করতে সুবিধা সেইভাবে তোমরা লিখবে, লিখে মুখস্থ করবে। আচ্ছা আরেকটা জিনিস এখানে বলে দেয়, একটা জিনিস যেটা হয় ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আর টু এন্ড থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, মানে যে এভারেজ ক্যালকুলেট করি, যে এভারেজ গুলো যে ক্যালকুলেট করি আমরা, এই দুটো ডাইমেনশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন আর এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন একটু ডিফারেন্ট। যদি সাপোজ একটা প্রপার্টিজ ধরে নিলাম, আগেরটাই বলছিলাম জি এভারেজ বা আর যেটা সাইন ইউজ করে, এভারেজ কি লিখেছিলাম 1/n একটা ইন্টিগ্রেশন জি এর হচ্ছে ফাংশন হবে ইন্টু ডিএনসি এভারেজ প্রপার্টিজ।
এটা হচ্ছে এভারেজ ক্যালকুলেশন, এভারেজ প্রপার্টি ক্যালকুলেশন ফাংশন। যখন এটা ওয়ান ডাইমেনশন হবে, এই ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে রেঞ্জটা সবসময় মাথায় রাখবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। কারণ এটা ওয়ান ডাইমেনশন মানে ওয়ান ডাইরেকশন, যেখানে মাইনাস মাইনাস ভেলোসিটিও হতে পারে প্লাস ভেলোসিটিও হতে পারে। আমরা বলেছিলাম ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে মলিকুল এদিকে মুভ করতে পারে, মলিকুল নেগেটিভ দিকেও মুভ করতে পারে। সেই জন্য ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। বাট টু ডাইমেনশন এবং থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে সেম জিনিস থাকবে, কারণ এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে সবই সেম। এভারেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে জিসি ইন্টু ডিএনসি, এখানে ইন্টিগ্রেশন হবে জিরো টু ইনফিনিটি। কেন জিরো টু ইনফিনিটি? কারণ আমরা এখানে যেমন টু ডাইমেনশন ক্ষেত্রে সার্কেল করেছি, সার্কেলে জিরো মানে মানে বৃত্তের কেন্দ্র বোঝাচ্ছে, কেন্দ্র থেকে যত বাড়ছে তখন বৃত্তের একটা মানে ব্যাসার্ধ বরাবর ইনক্রিজ হচ্ছে টু দি পাওয়ার ইনফিনিটি, মানে পুরোটাই কভার হয়ে যাচ্ছে। থ্রি ডাইমেনশনের ক্ষেত্রেও একই, সেখানে হচ্ছে গোলক, সেখানে বৃত্তের কেন্দ্র থেকে পুরো ইনফিনিটি মানে পুরোটাই কভার হচ্ছে, মানে প্লাস মাইনাস দুটোই কভার হচ্ছে। যেখানে সি হচ্ছে বেসিক্যালি রেডিয়াস, মানে গোলকের রেডিয়াস ধরেছি, এখানে কি বৃত্তের রেডিয়াস ধরেছি, বুঝতে পেরেছি? এখানে জিরো, এই জন্য এখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে জিরো টু ইনফিনিটি এভারেজের ক্ষেত্রে। এর ক্ষেত্রে কিন্তু ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এভারেজ ক্যালকুলেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? এবার তোমাদেরকে যদি কোথাও মানে এই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন অফ মলিকুলার ভেলোসিটি যেগুলো বোঝালাম, যে পুরোটা ডেরিভেশন যেগুলো করালাম, তোমাদের যে জায়গাটায় অসুবিধা হচ্ছে, যদি মনে হয় মানে আমার ভাষা বা কিছু যদি বুঝতে অসুবিধা, বা আমার পড়ানোর একটু বুঝতে অসুবিধা আছে, বা কোনো কোনো জায়গায় যদি তোমাদের আটকে যায়, তোমরা কমেন্ট সেকশানে যে জায়গাটায় আটকে যাচ্ছে সেই জায়গাটা কোথায় আটকে যাচ্ছে এবং কি মানে কি বুঝতে পারোনি সেটা ডিটেলসে লিখবে। আমি সেই জায়গাগুলো আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।